যখন মনে হবে আপনার হেল্প দরকার, আগে আপনি ইনিশিয়াল যে অ্যাক্সেসটা পাবেন, আপনি সেটাই আগে নেন। হুম। সেটা যদি অনলাইনে একটা কল করার মাধ্যমে হয়, সেটা যদি আপনার বাসার পাশে কোনো ফিজিক্যাল সেট আপে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থাকে, আহ, তাহলে আপনি সেটা আগে অ্যাভেল করেন। কারণ ইন্টারভেনশন খুবই ট্রিকি ওয়েতে করতে হয়, সবসময় একই ওয়েতে ইন্টারভেনশন হয় না যে আমার কাছে হাতুড়ি আছে সবাইকে আমি হাতুড়ি দিয়ে ঠোক ঠোক মারবো। ইটস নট এ ইন্টারভেনশন। যেমন এক্সাম্পল দিচ্ছি, জ্বর হলে নাপা খেতে হয়, এটা যেমন একটা সব জায়গায় সত্য, কাউন্সিলিং এ সব জায়গায় জ্বর হলে নাপা খাওয়ানো যায় না। এই জিনিসটা বোঝার জানেন, জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন, অনেক ট্রেনিং প্রয়োজন, অনেক নলেজেরও প্রয়োজন আছে এক্সপ্লোর করার জন্য। তো তখন যে আমাদের মানসিক আঘাতটা লাগে যে আমার দেশের মানুষ অথবা আমারই সহপাঠী অথবা আমারই চারপাশের কোনো মানুষ আমাকে আঘাত করতেছে, এটা অনেকটা রকম অবিশ্বাস্য লাগে, যেটা হচ্ছে আর কি ডিনায়ালের মতো, যে ওরা আমাকে মারতে পারে বা ওরা আমাকে আঘাত করতে পারে, এবং সে আঘাতটা যে এত তীব্র হতে পারে যে একটা মানুষকে মেরে ফেলতেছে। আমি সেশন শেষ, তারপর 5 মিনিট একটু কথা বলি যে সুস্থ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন। তো আমি অ্যাজ এ বিলিভার মনে করি ডক্টর হোক, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এটা আসলে তার একটা মাধ্যম মাত্র। একজন ডক্টর যখন মেডিসিন দেয় বা সার্জারি করে, সে নিজে সবকিছু করে না, এখানে সৃষ্টিকর্তার একটা বড় ইম্প্যাক্ট থাকে। অ্যাজ এ বিলিভার আমি বিলিভ করি, নন বিলিভার হলে এটা নেচার করে। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম করছি অ্যানাদার ডিসকাশনে। এবং আজকের ডিসকাশনে আমার সাথে রয়েছে ফয়সাল রফি ভাইয়া। সো ভাইয়া কেমন আছেন? এই তো বেশ ভালো, আকাশ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাইয়ার সম্পর্কে আমি কিছু কথা বলে আজকে ডিসকাশনটা শুরু করব। ভাইয়ার সাথে আমার পরিচয় 2019 সাল থেকে, অ্যান্ড ফ্যান্টাস্টিক তার কথা বলার স্টাইল, বা তার যখন কোনো একটা ডিসকাশন করেন আমার আসলে ভেতরে বুঝতে খুব ইজি হয়। এবং ভাইয়ের সাথে ফেসবুকে আমি যখন কোনো লেখালেখি দেখি, আমি দেখতে পাই যে ভাইয়া খুবই কারেন্ট ইস্যুগুলো নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলেন। এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে অনেস্টলি। এটা না, এমন না যে আমি জাস্ট রেকর্ডিং এর জন্য বলছি, এটা ট্রুলি আমার খুব ভালো লাগে। হয়তো আমি ফেসবুকে অ্যাক্টিভ না, কমেন্টস করা হয় না আনফরচুনেটলি, বাট আমি মাঝে মাঝে দেখি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে আমরা একটা খুবই রিসেন্ট একটা আন্দোলন থেকে বেরিয়ে আসছি, বা স্টিল নাও কিছু কিছু জায়গায় এখনো আন্দোলন হচ্ছে। তারপরও আন্দোলনের একটা বড় বিষয় থাকে যে মানুষ আহত হয়, কেউ নিহত বা শহীদ হচ্ছেন। যে মানুষগুলো চলে গেছেন তাদেরকে আমরা কখনো ফেরত আনতে পারবো না, এটা যেমন সত্য। একটা গ্রিফ থাকে ভিতরে, একটা কষ্ট, হারানোর কষ্ট থাকে। কিন্তু যারা এটা প্রত্যক্ষদর্শী, মানে যাদের সামনে এই ঘটনা ঘটেছেন, তারা তো ডিরেক্ট ট্রমা মানে দেখছেন, ভিক্টিমাইজ হচ্ছেন। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা যারা সেকেন্ডারি ট্রমা ভিকটিম হচ্ছি, আমরা হয়তো নিউজে দেখছি, ফেসবুকে দেখছি, ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখলে আমি নিজে খুবই মানে খারাপ বোধ করি, বা আমার খারাপ লাগে, ট্রমাটাইজ বলবো না ঠিক, মানে আমি অ্যাভয়েড করি আমার নিজে ভালো থাকার জন্য বা ক্লায়েন্টকে ভালো রাখার জন্য। কারণ আমি যদি নিজে খারাপ থাকি, ক্লায়েন্টকে ভালো রাখাটা পসিবল না। তো আজকে আমাদের ডিসকাশনটা হচ্ছে ট্রমা নিয়ে, এবং আন্দোলন পরবর্তী ট্রমা নিয়ে। তো ভাইয়া আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপনার ওপিনিয়ন গুলো, আন্দোলন এবং ট্রমা। ওয়েল, আর কি, আন্দোলন এবং ট্রমা জিনিসটা হচ্ছে একটা একটার সাথে ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড ইন এ সেন্স, আন্দোলন মানে কি? আন্দোলন মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট দাবি দাওয়া আদায় করার একটা লক্ষ্য। তার মানে হচ্ছে এখানে অটোমেটিক্যালি একটা ফোর্স করার একটা প্রবণতা থাকে, যে সরকারি বাহিনী বা ক্ষমতাবান যারা আছে তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য দাবিটা আদায় করি। আবার সরকারের পক্ষ থেকে একটা ইয়ে থাকে, যেটা ফোর্স করে এটাকে কিভাবে দমানো যায়, হুম। মানে এটাকে কিভাবে দমন করা যায়। সো ফলাফল যেটা হয়, যে যেহেতু সরকার বা ক্ষমতাবানদের হাতে বেশি পরিমাণ ক্ষমতা থাকে বা অ্যামুনিশন থাকে বা যাই বলি না কেন, হুম। সো তারা হচ্ছে আন্দোলনকারীদের উপর সেটা প্রয়োগ করে। সেটা বুঝে করুক না বুঝে করুক, যে কারণে করুক। তো ফলাফল হচ্ছে যেটা, যে যারা আন্দোলনে যায় তাদের আর কি, একটা হচ্ছে যে শারীরিক আঘাত এটা সহ্য করতে হয়, বা এটা তারা অনেকটা কিছুটা অংশ এক্সপেক্ট করেই যায় যে হ্যাঁ এখানে বাধা দেওয়া হবে বা ইয়ে করা। কিন্তু যখন হচ্ছে সেই বাধার পরিমাণটা এমন পর্যায়ে যায় যেখানে হচ্ছে একটা মানুষ পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, এবং শুধু সে না, তার চারপাশে যে মানুষগুলো থাকতেছে তারাও সেটা প্রত্যক্ষভাবে দেখতেছে। তো তখন যে আমাদের মানসিক আঘাতটা লাগে যে আমার দেশের মানুষ অথবা আমারই সহপাঠী অথবা আমারই চারপাশে কোনো মানুষ আমাকে আঘাত করতেছে, এটা অনেকটা রকম অবিশ্বাস্য লাগে, যেটা হচ্ছে আর কি ডিনায়ালের মতো, যে ওরা আমাকে মারতে পারে বা ওরা আমাকে আঘাত করতে পারে, এবং সে আঘাতটা যে এত তীব্র হতে পারে যে একটা মানুষকে মেরে ফেলতেছে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখলাম যে শত শত মানুষ মারা যাচ্ছে।
এবং অনেকটা অবিশ্বাস্য ছিল বিষয়টা যে এটা ঘটতে পারে। সো এর ফলে হচ্ছে আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে আর কি যে মানসিক আঘাতটা আমরা পাই সেটা হচ্ছে আর কি, সেটাকে আমরা ট্রমা বলছি বেসিক্যালি। আর ট্রমার আর কি জিনিসটা হচ্ছে এই মানসিক এমন একটা অবস্থা যেখানে আসলে আমরা ভয়, একই সাথে অপমানিত বোধ করা, আরো অনেক ধরনের আর কি ফিলিংস একসাথে খুব তীব্রভাবে আমরা অনুভব করি। এবং এইগুলো হচ্ছে একটা রিকারেন্ট একটা প্রসেস, মানে হচ্ছে বারবার হইতে থাকে নিজেদের মধ্যেই, যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে বা আর কি এই ঘটনাটা আমার পাশের কারোর সাথে ঘটেছে। এবং এটা এতটাই তীব্র হয় যে আমাদের স্বাভাবিক কাজকর্ম, আমাদের ডেইলি লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ, সেগুলোকে ব্যাঘাত করতে শুরু করে, রিলেশনশিপ গুলোর উপর প্রভাব ফেলতে শুরু করে। তো ট্রমা বেসিক্যালি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি হয়তো সব আন্দোলনের চলাকালীন বা থাকাকালীন সময়ে সবসময় টের নাও পেতে পারেন, কিন্তু সেটা হচ্ছে পরবর্তীতে আপনার লাইফে খুব ভিজিবল ভাবে অন্যান্য আসপেক্টে ফুটে উঠবে। সো ডিরেক্টলি হয়তো আপনি বুঝতেও পারবেন না যে আপনি ট্রমাটাইজ, আপনার বিভিন্ন আচরণে, আপনার বিভিন্ন ইমোশনাল আউটবার্স্টে অথবা অন্যান্য ঘটনায় সেটা আপনি দেখতে পাবেন। সো ট্রমা, আন্দোলনের ফলে ট্রমা তৈরি হওয়াটা আর কি খুবই প্রত্যাশিত আর কি, আমার কাছে মনে হয়েছে। ওকে, ওকে। আপনি একটা পয়েন্ট ভাই নিয়ে আসলেন যে আপনি যে ট্রমাটাইজড হয়েছেন বা ট্রমা এক্সপিরিয়েন্স করেছেন, হয়তো আপনি ইনিশিয়ালি বুঝতে পারছেন না, হয়তো 3 মাস পর, হুম, 6 মাস পর, যেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে থাকি। সো পিটিএসডি ডেভেলপ করতে পারে। অ্যান্ড তখন একটা জিনিস সবচেয়ে বেশি আমি লাইন মুখে শুনে থাকি বা আমরা যখন পড়ালেখা করেছি এটা আমরা পড়েছি, যে খুব প্রচন্ড ফ্ল্যাশব্যাক আসতে থাকে। যে ঘটনাগুলো আমরা দেখেছি সেটাই ফ্ল্যাশব্যাক আমরা চোখে আসে বা আমরা নাইটমেয়ার দেখি। এখন আন্দোলন স্টিল আমি বলবো চলছে অনেক জায়গা থেকে, হয়তো ওইভাবে সিভিয়ারলি চলছে না, কিন্তু আহ, এখনো তো 6 মাস হয়নি বা এখনো তো আসলে একটা সার্টেন পিরিয়ড ক্রস করেনি। আমি একটা জিনিস খেয়াল করি যে ক্লায়েন্টরা বলছেন যে অনেক ক্ষেত্রে যারা আন্দোলন করেছেন, যে ভাই আমি আসলে খুবই আতঙ্কে আছি, আমার প্রতিদিন সকালে গুলির শব্দ শুনতে পাই। এই যে একটা বিষয়, যারা কিনা অ্যাকচুয়ালি ভিকটিম ছিলেন বা কাছে ছিলেন, যার এলাকাতে প্রচন্ড গোলাগুলি হয়েছে, তারা সকালে এই কথাগুলো আমাকে প্রায় বলে যে আমি গুলির শব্দ ভোরে শুনতে পাই, আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমার কাছে পুলিশ দেখলেই মনে হয় যে সে মনে হয় এখন আমাকে ফায়ার করবে, বা কোনো মানে যারা আইনের লোক আছে তাদেরকে দেখলে। তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা যারা সাইকোলজিস্টরা আছি, আমরা অনেকে অনেক রকম উদ্যোগ নিচ্ছি, যেগুলোকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তো কিছু কিছু উদ্যোগ থাকে যে আমরা ট্রমা হিলিং এর জন্য সার্ভিস ফ্রি করে দিচ্ছি, কিছু জায়গায় হয়তো একটা দুটো সেশন ফ্রি করা হচ্ছে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে বুঝি ট্রমা ডিলিংটা আসলে একটা দুটো সেশনের বিষয় না, এটা একটা লম্বা বিষয়। সো অ্যাজ এ প্রফেশনাল আমাদের আসলে কি করণীয় আছে, মানে আমাদের তো আসলে সবাইকে ফ্রি দেওয়া পসিবল না, এক নম্বর কথা, এটা কোয়াইট ইম্পসিবল। আবার আমরা যদি মানুষদেরকে হেল্প করতে চাই, আমাদের আসলে করণীয় কি আছে? আচ্ছা, এটা আসলে আকাশ খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন আর কি। এখন প্রথম আসপেক্টটা যদি একটু কভার করতে চাই যে ট্রমার নিয়ে ডিল আর কি, প্রথম হচ্ছে এটা কি পিটিএসডি কিনা বা ট্রমা কিনা। কারণ আমি অনেকের লেখা, ইভেন অনেক মেন্টাল হেলথ প্রফেশনাল লেখায় দেখছি যে বলছে যে পিটিএসডি দেখা দিচ্ছে, পিটিএসডি দেখা দিচ্ছে। আহ, এই আর কি আমরা গত 2 মাসে যা যা এক্সপিরিয়েন্স করছি সেটা এখনো অনগোয়িং ট্রমা, মানে এটা হচ্ছে কমপ্লেক্স ট্রমায় কনভার্ট হচ্ছে, মানে ওয়ান টাইম ইভেন্ট না, এটা চলমান ইভেন্ট। যেমন মনে করো যে গত দিনই হচ্ছে আমি সকালে উঠে আমি নিউজ দেখে অবাক হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে, হুম, হুম, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে, একটা মব জাস্টিসের মতো। তো হুম, এটাও তো একটা ভিকারিয়াস ট্রমা, মানে কেউ নিরাপদ না, মানে সন্দেহভাজন হলে বা ইয়ে হলে। সো এখন হচ্ছে যেটা যে ট্রমাটা চলমান আছে, এখন এটা পিটিএসডি তে আর কি ইয়ে হয় নাই। হ্যাঁ, আপনার যদি পূর্ববর্তী লাইফে মানে অনেক আগে যদি কোনো মানসিক আঘাত পেয়ে থাকেন, তবে বর্তমান ঘটনা প্রবাহ আপনার মধ্যে সেটা ট্রিগার করতে পারে, অর্থাৎ পিটিএসডি ট্রিগার করতে পারে। হুম, কিন্তু এখনকার যে ঘটনাটা ঘটছে এটা এখনো আপনার মধ্যে আর কি চলমান ট্রমা হিসেবেই তৈরি হচ্ছে বা কমপ্লেক্স ট্রমা হিসেবে আপনার মধ্যে তৈরি হচ্ছে। এরপর আসে যেটা যে হ্যাঁ, পিটিএসডি সামনে হবে, হয়তো এই কয়দিন অনেকেই সামনে নিয়েছেন বা মেনে নিয়েছেন, কিন্তু 6 মাস বা কিছুদিন পরে হয়তো আপনার মধ্যে সেই সিমটম গুলো আসবে। হুম, এখন আসি যে যাদের মধ্যে হচ্ছে ট্রমার সিমটম গুলো দেখা দিচ্ছে, যেমন বারবার মনে হচ্ছে আমাকে কেউ আহ, আঘাত করতেছে, অথবা পুলিশের অবস্থা, অথবা সাউন্ড গ্রেনেড, অথবা গুলির শব্দ, এই জিনিসগুলো আমি নিজে অনেক মানুষের অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছে। সো সেখানেও আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এমনকি তাদের ফিজিক্যাল সেন্সেশন হয়, মানে যখন হচ্ছে তারা এই ভয়টা, ফিয়ারটা ফিল করে, তখন তাদের এই ইয়েটা হয়। সো এইটা একটা লং টার্ম একটা আর কি
কনসিকোয়েন্স আছে এই জিনিসগুলো। সো আমরা যদি অতি সত্বর এগুলোকে ট্রিটমেন্টের আওতায় না আনি, তাহলে ডেফিনেটলি হচ্ছে আমাদের জন্য আর কি এটা বেশ ডিফিকাল্ট হবে। এখন আসি ট্রিটমেন্ট প্রসেসটা কেমন হওয়া উচিত। স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী যে ট্রমা নিয়ে কাজ যারা করেন তাদের আর কি একটা দীর্ঘমেয়াদী সেবা প্রয়োজন হয়। বা হয়তো এমনই সাইকিয়াট্রিস্ট সাপোর্টও দরকার হতে পারে, আবার থেরাপি সাপোর্ট লম্বা সময়ের জন্য দরকার হবে। সো একটা দুইটা সেশন বা সাময়িক ভাবে আর কি ইয়ে করাটা ওইটা আসলে আর কি খুব বেশি আমাদেরকে হেল্প করে না। তবে বর্তমান কনটেক্সটে আর কি ইমিডিয়েট সাপোর্টটা খুবই জরুরি। সো যারা ইমিডিয়েটলি এগিয়ে আসছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি। অ্যাট দ্য সেম টাইম আমি তাদের সবার জন্য অনুরোধ করব যে যারাই আপনাদের কাছে রিচ আউট করছে সাময়িক সময়ের জন্য, চেষ্টা করবেন তাদের জন্য হচ্ছে লম্বা সময়ের থেরাপি এবং অন্যান্য ইমোশনাল সাপোর্টের ব্যবস্থা করা যায়, সেটা আপনাদের তরফ থেকেও অথবা অন্য কোনো ভাবে হোক। তারপর যেটা আসে সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে আসলে আর কি আমরা প্রত্যেকটা জিনিসকে কমার্শিয়ালাইজ করার একটা চিন্তা করি আর কি। যে আহ, জিনিসটা আসলে আমি জানি না এভাবে বলাটা আর কি ঠিক হবে কিনা, কিন্তু আহ, সবাই সবকিছুতে একটা অপরচুনিটি আর কি খোঁজার চেষ্টা, যে আচ্ছা এখন যেহেতু এটা একটা চলমান ইস্যু, সো সাপোজ আমি যদি আজকে একটা ডিক্লেয়ার করে দিই, হ্যাঁ, যে আমি ফয়সাল রাফি প্রফেশনাল সাইকোলজিস্ট, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত বা কোনো রকম ট্রমাটাইজ হয়েছে সবার জন্য ফ্রি কাউন্সিলিং। কিন্তু আমি জানি যে এটা আমার জন্য রিয়েলিস্টিক না, বাট এটা একটা মার্কেটিং স্ট্যান্ড হইতে পারে। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে আমি লম্বা সময়ের জন্য সাময়িক সময়ের জন্য হয়তো একটা অ্যাটেনশন পাবো, কিছু সাপোর্টও হয়তো দিব কিছু মানুষকে, বাট লম্বা সময়ের জন্য এটা ফিজিবল না। হুম। এবং আমি বাংলাদেশের যত মেন্টাল হেলথ অর্গানাইজেশনকে চিনি, তাদের কারো এই সক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে, যারা লম্বা সময়ের জন্য থেরাপিউটিক সাপোর্ট ফ্রি অফ কস্ট কন্টিনিউ করতে পারবে, আনলেস দে হ্যাভ বিগ ফান্ডিং, যেটা হয়তো ব্র্যাকের আছে, যেটা হয়তো সাজদা ফাউন্ডেশনের আছে। হয়তো তারা হয়তো একটা সার্টেন 1 বছর বা তার বেশি সময় ধরে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতে পারে। বাট আর কি এর বাইরে আর কি আহ, যারা হচ্ছে আর কি ওই যে হ্যাঁ আমরা ফ্রিতে সার্ভিস দিব বা ফ্রিতে সাপোর্ট দিব, তারা আসলে আমি জানি না আর কি তাদের প্ল্যান কি, বা তারা কি আসলে আর কি পুরো প্রসেসটা সম্পর্কে অবগত কিনা, যে ট্রমা ট্রিটমেন্টে একটা লম্বা সময়ের যে আর কি ইনভেস্টমেন্ট থাকে হুম। সেটা তারা করতে পারবে কিনা। তো আমি এই কারণে আর কি এই জিনিসটা একটু আর কি স্কেপটিক্যাল ভাবে দেখার চেষ্টা করছি, যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তারা আসলে আর কি সামনে এগিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো একটু রিয়েলিস্টিক ভাবে আর কি জিনিসটাকে অ্যাপ্রোচ করা, এবং যারা সাপোর্ট নিচ্ছেন তাদেরও এটা মাথায় রাখা যে আপনার লম্বা সময়ের জন্য সাপোর্ট লাগবে। সো সেই সাপোর্টটা আপনি কিভাবে অ্যাভেল করবেন সেটা আপনি প্রথম থেকে প্ল্যান করেন। যেমন এনআইএমএইচ এ খুব সম্ভবত হচ্ছে 24/7 একটা সাপোর্ট সিস্টেম আছে। সো চাইলে সেখান থেকে কম খরচে আমরা আর কি সাপোর্ট নিতে পারি। আই হোপ তারা এটা অন্তত 6 মাস থেকে 1 বছর কন্টিনিউ করবে, কারণ মানুষের অনেক সাপোর্ট দরকার। অথবা বড় বড় জায়ান্ট যত অর্গানাইজেশন আছে তারা যেন এগিয়ে আসে, ফ্রি হোক, কম কস্ট বা খুব অল্প খরচে হোক, ইউনিভার্সিটি ভিত্তিক হোক, সেই জায়গাটা যেন তারা এগিয়ে আসে। সো আমি বলবো যে যারা সাপোর্টটা দিচ্ছেন তারা জিনিসগুলো একটু মাথায় রাখবেন, একই সাথে যারা সাপোর্ট নিচ্ছেন তারাও নিজেদেরকে নিয়ে একটু প্ল্যান। ওকে ভাই, একটা প্রসঙ্গ চলে আসলো আপনার কথা থেকে, যদিও আমরা ট্রমা একটু বাইরে একটা ডিসকাশন নিয়ে আসবো, ছোট্ট বিষয়। সেটা হলো যে এই যে ফ্রি অফ কস্টে কাউন্সিলিং বা ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে আমি আমার নিজে পেমেন্ট দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি বা কাউন্সিলিং নিচ্ছি, এই দুটোর মধ্যে মানে সাকসেস রেশিও মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আপনার কাছে কি মনে হয়? ফ্রিতে বেটার হচ্ছে নাকি পেমেন্ট করে? আমি আমারটা বলি, আমার এক্সপিরিয়েন্সে 4 বছর বা 5 বছর আমি যে দেখে আসছি, অনেস্টলি যখন একটা মানুষ পেমেন্ট করে কোন একটা সার্ভিস নিচ্ছে, সেই পেমেন্টটা কি পরিমাণ আমি সেটা বলছি না, কোন একটা পেমেন্ট, তখন তার স্যাটিসফ্যাকশনটা কম্পারেটিভলি বেশি আসে। আমার এক্সপিরিয়েন্স, আমার ক্লায়েন্ট বেসে আমি বলছি, যখন তিনি ফ্রিতে আসেন। আহ, আপনার ডিফারেন্ট হতে পারে, নো ইস্যুস, বাট আমি জাস্ট জানতে চাই আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আচ্ছা, আহ, জিনিসটা হচ্ছে যে এটা যে যখনই কোনো কিছু ফ্রি অফ কস্ট হয় হুম হুম। এবং একই সাথে আহ আর কি কোনো রকম দায়বদ্ধতার জায়গা থাকে না, হুম, সেখানে হচ্ছে ড্রপ করার রেট অনেক হাই থাকে। ট্রু। okay? মানে হচ্ছে সে আছে গেলাম না, দ্যাটস ইট। আমার তো টাকা দেওয়া লাগেনি, হয়তো আমার তো কোনো হ্যাঁ দায় টাকা নেই। দেওয়া লাগে,
বা আর কি জিনিসটা হচ্ছে আর কি কোনো, কারণ মেন্টাল হেলথ তো এমনিতেই স্টিগমাটাইজ। সো আর কি যাবো, থাক, লাগবে না একবার, একটু এখন তো একটু ভালো ফিল করতেছি, একটা সেশন দুটা সেশন একটু ভালো ফিল করতেছি। তো এরকম অনেকেই আছেন আর কি যারা হচ্ছে মনে করে। কিন্তু আমার এখানে একটা জিনিস যেটা আর কি মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক শ্রেণীবিভাগ বা আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে আর হুম কি এই জিনিসটা ভ্যারি করে। ওকে, যেমন হচ্ছে যে আহ আমরা যদি একটা আপার মিডল ক্লাসের কথা চিন্তা করি, বা তাদের উপরে যারা আছে, বা মিডল ক্লাসও আমি এখানে পুরো ইনক্লুড করতে পারি, তাদের মধ্যে একটা সেন্স হচ্ছে আর কি বিনা পয়সায় তারা কিছু নিতে রাজি না। হুম হুম, হুম বরং তারা হচ্ছে মিনিমাম পেমেন্ট, তাদের সক্ষমতার মধ্যে মিনিমাম পেমেন্টটুকু করে হলেও তারা সাপোর্টটা নিতে চায়। ইভেন আমি নিজে অনেক ক্লায়েন্টকে অফার করেছি যে আমি ফ্রি অফ কস্ট অথবা অন্য কোনো মাধ্যমে আমি আপনার জন্য সাপোর্ট ম্যানেজ করে দেই। বাট তারা রাজি না, কারণ তাদের মধ্যে ওই সেই আত্মসম্মান বোধটা প্রবল। সো তারা সেখানে পে করেই নিতে রাজি আছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি একটু আর কি আহ মানুষের কাছে যাই যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থার সেই জায়গায় নাই যেখানে তাদের ফ্যামিলি মেম্বারের মেন্টাল হেলথ ট্রিটমেন্ট বা therapy পার মান্থ 4-5 হাজার বা তার বেশি টাকা খরচ করবেন, বা 2-3 হাজার টাকা খরচ করবেন, হুম তাদের জন্য আবার হচ্ছে কম খরচ অথবা ফ্রি অফ কস্ট এই জিনিসটা আবার খুবই আহ ইফেক্টিভ হয়। কারণ তারা হচ্ছে ওই জায়গাটায় আর কি একটা যাওয়ার চেষ্টা করেন বা একটা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের ক্ষেত্রে একটা আর কি টেনশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে তারা চূড়ান্ত লেভেলের অসুস্থ না হলে ওই সাপোর্টটা নেন। হুম অর্থাৎ দেখা যায় যেটা যে আগে থেকে যদি তারা সাপোর্টটা নেন, একটু সচেতন হন, তাহলে হয়তো সেটা ম্যানেজ করা আরো ইজিয়ার হইতো। বাট তারা দেখা যায় অপেক্ষা করেন, তারপর গিয়ে সেই সাপোর্টটা অ্যাভেল করেন। সো ইটস কাইন্ড অফ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তা আমার হচ্ছে দুইটা এক্সপিরিয়েন্সই হয়েছে, যে ফ্রি অফ কস্টও সাপোর্ট দেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে, আবার খুব হাই রেটেও সেশন দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে, দুইটা গ্রুপ। তো দুইটা ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে এটা যে ফ্রি অফ কস্ট এই কথাটা আসলে আর কি এমন ভাবে প্রেজেন্ট করা বা এমন ভাবে ইয়ে করা যেখানে আসলে দায়বদ্ধতার সুযোগ থাকে না, তখন আসলে আর কি ওইটা খুব বেশি ওয়ার্ক করে না। হুম হুম মানে আমি ঢাকা ভার্সিটিতে হোক বা অন্য কোনো ক্যাম্পাসে গিয়ে ফ্রি অফ কস্ট একটা সেশন চালু করে দিতে পারি, হুম কিন্তু দেখা যাবে যে ওইখানে খুব বেশি কেউ এঙ্গেজড হচ্ছে না বা ইয়ে হইতেছে না। হয়তো সাময়িক সময়ের জন্য একটু মার্কেটিং বা ইয়ে লেভেলের একটু আর কি অ্যাটেনশন পাওয়া যায়, হুম যে ওকে আমি এটা করতেছি বা বাট লং টার্মে এটা আসলে খুব বেশি বেনিফিট নিয়ে আসে না। আর এখানে আরো অনেক ফ্যাক্টর আছে আসলে, শুধু এটার বিষয়ও না, কারণ যাদেরকে আমরা ফ্রি অফ কস্ট অফার করতেছি তাদের আসলে এই সাপোর্টটা দরকার আছে কিনা, অথবা এই সাপোর্টটা কি আর কি তাদের হয়তো আরো আগেই আর কি, প্রত্যেকটা জিনিসের তো এক একটা লেভেল আছে বা লেয়ার আছে। সো লেভেল এন্ড লেয়ার অনুযায়ী সাপোর্ট গুলো অ্যাভেলেবেল করতে পারতেছে কিনা। এখন যে মানুষটার থেরাপি দরকার নাই, তার হয়তো কিছু জিনিস জানলেই সে লাইফটা ম্যানেজ করে ফেলতে পারে। এখন তাকে ফ্রি অফ কস্টেই আর পেমেন্ট দিয়ে দিই, সে আসলে থেরাপিতে খুব বেশি আগ্রহী হবে না, যে আপনি আমাকে কিছু জিনিস দিয়ে দেন তাহলে আমি খুশি, আদারওয়াইজ আই এম নট ইয়ে। তো ওই জায়গাগুলো আর কি অ্যাড্রেস করা দরকার আমার কাছে মনে হয়েছে। সো আর গ্লোবালি ফ্রি অফ কস্ট আসে না, সেটা আসে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, যে গভর্নমেন্টের তরফ থেকে সাপোর্ট আছে। সো হেলথ গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স সাপোর্টটা বলো দিচ্ছে সেটা নিতে মানুষের সমস্যা নেই। জি। তো এটা হচ্ছে আর কি একটা আন্ডারস্ট্যান্ডিং। তবে ওই যে তোমার কথার সাথে আমি আংশিকভাবে এগ্রি করি, সেটা হচ্ছে যে আপার মিডল ক্লাস বা মিডল ক্লাসের যারা থাকেন তারা হচ্ছে আসলে ফ্রি অফ কস্ট নিতে চান না। আর নিলেও আর কি তারা একটা হীনমন্যতায় ভোগেন, এবং সেখান থেকে তারা আসলে কন্টিনিউ করেন। সো সাকসেস রেট আসলে তখন অটোমেটিক্যালি কমে যায় বা ড্রপ আউট হওয়ার চান্স অনেক বেশি। এক্স্যাক্টলি। ভাই আপনার একটা এক্সপিরিয়েন্সের সাথে আমিও কয়েকটা ক্লায়েন্টের কাছ থেকে সেম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, সেটা আমি একটু বলি ছোট্ট করে। যে কিছু কিছু ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার যে ইস্যু কতগুলো সেশন লাগবে, মানে কিছু না, অনেক ক্লায়েন্ট যেরকম জিজ্ঞাসা করে। তো আমি একটা টেন্টেটিভ বলি, এক্স্যাক্টলি বলাটা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য যে ইয়া, এতগুলো সেশন ইয়া, লাগবে। তো তিনি আমাকে মানে একজন না কয়েকজনই বললো যে আমি আসলে মাসে 2টা থেকে 3টা সেশন নিতে পারবো, এর বেশি পারবো না। কিন্তু আবার অ্যাজ এ সাইকোলজি আমি বুঝতে পারছি এই মাসে 7 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে একটা সেশন দরকার, বিকজ এক্সপ্লোর করতে হবে, একটা মানুষের লাইফটা সম্পূর্ণ জানতে হবে। তো তখন তার জন্য রাইট, ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি পার্সোনালি আমার ক্লায়েন্টদেরকে 2টা অফার করি। একটা হলো যে আপনি আসেন, আপনাকে পেমেন্ট করতে হবে না।
আসেন অ্যাটলিস্ট এক্সপ্লোরেশনটা আমরা করি, ইন্টারভেনশনে পরে যাব, অথবা আপনি পরের মাসে আমাকে পেমেন্ট করে দিন। হ্যাঁ। আপনি যেটা বললেন যে কিছু কিছু ক্লায়েন্ট থাকেন তারা আসলে আত্মসম্মানটা এত বেশি কাজ করে, তারা ফ্রি সেশন নেয় না মোস্ট অফ দ্য টাইম আমার দেখা মতে। আমার যদিও আমি বলবো যে অনেক ক্লায়েন্ট দেখেছি 10-20 বছর, বাট যতটুকু দেখেছি কিছু কিছু ক্লায়েন্ট আছেন যাতে আত্মসম্মানটা এতটাই স্ট্রং থাকে, তারপর ঠিক আছে আমি তাহলে পরের মাসে অ্যাডজাস্ট করে দিব, কিন্তু আমি ফ্রিতে নিব না। সো এই ক্লায়েন্টগুলোর সাকসেস রেট, মানে সাকসেস বলতে আসলে ওয়েলবিং সাকসেস রেট অনেক বেশি আসে আমার এক্সপিরিয়েন্সে। ওকে, আমরা ট্রমাতে ছিলাম, এবং আমরা আসলে দেশের পরিস্থিতির উপর বেস করে আমরা যে বিভিন্ন সময় এখনো দেখছি রাতের বেলা ঢাকা শহরে আম, অনেক ক্ষেত্রে ডাকাতি হচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যাটাক হচ্ছে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। আপনি কি ভাই এমন জিনিস খেয়াল করেছেন এখন আমাদের সবার ভিতরে না একটা কাইন্ড অফ অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, মানে যা ইচ্ছে তাই করবো, কে আমাকে থামাবে? অ্যান্ড হুম। বাংলাদেশ পুলিশের একটা মাইন্ডসেট খুবই লো হয়ে গেছে, যে এখন তারা আসলে সাহসটা পাচ্ছেন না। এরকমটা আমি নিউজে শুনেছি, কোনো পুলিশের কথা শুনে আমি বলছি তা না, বা তার কথা আমি কোট করছি, আমি নিউজে এরকমটা পড়েছি। So, আপনার ভাই এক্সপিরিয়েন্সটা শুনবো, বা আপনি আসলে কি মনে করেন এমনটা কি আসলে হচ্ছে কিনা? যখনই হচ্ছে একটা রাষ্ট্র যখন ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, একটা সিস্টেমের মধ্যে যখন আমরা থাকি, তখনই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আহ, পরিবর্তন মানেই অস্থিরতা। মানে এটা খুবই স্বাভাবিক, কারণ আর যদি সেই পরিবর্তনটা আসে এতটা ভায়োলেন্স, এতটা সংঘাতের মধ্য দিয়ে, তাহলে তো আর কি সেটার কথাই নেই, কারণ অনেকগুলা ফ্যাক্টর এখানে রোল প্লে করতেছে। তো প্রত্যেকটা ফ্যাক্টরই আসলে আমাদের মনোজগৎকে প্রভাবিত করে। হ্যাঁ, এখন পুলিশের যে কন্ডিশনটা, পুলিশের উপর আস্থা রাখা বা পুলিশ সাধারণ মানুষের উপর আস্থা রাখা, সেই জিনিসটা কিন্তু আর কি মোটামুটি বলা যায় ভেঙে পড়ছে। মানে কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি। এরপর হচ্ছে যে আমাদের যে পারিবারিক এবং সামাজিক যেই অবস্থান বা যা কিছু আছে, ওইখানেও হচ্ছে কিন্তু হচ্ছে দলীয় মনোবৃত্তি, পীড়িত হওয়া বা নিপীড়ক আর কি, এই ভূমিকায় আমরা রোল চেঞ্জ করতেছি। মানে কেউ আগে নিপীড়ক ছিলাম, এখন সে নিজেই নিপীড়িত হচ্ছে, অথবা যে এত বছর ধরে নিপীড়িত হয়েছিল সে এখন নিপীড়কের ভূমিকা নিয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই অ্যাজ এ সাধারণ আহ, জনগণ আমাদের মাঝে অস্থিরতা তৈরি করবে। আর যেহেতু আমরা একটা আহ, পুরো আর কি সোসাইটি সব লেভেলেই হচ্ছে আমরা একটা ভিকারিয়াস ট্রমার মধ্যে দিয়ে গেছি বা সেকেন্ডারি ট্রমার মধ্যে দিয়ে গেছি, তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা অনিরাপদ অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদম খুবই স্বাভাবিক, আমরা জানি না যে আগামী 2-3 মাস পর কি হতে যাচ্ছে, আগামী 6 মাস পর কি হতে যাচ্ছে, আগামী 1 বছর পর কি হতে যাচ্ছে। তো ফলাফল কি হচ্ছে যে আমরা যখনই ইনসিকিউর ফিল করি, আমরা যখনই আনসার্টেনিটি ফেস করি, তখনই আমাদের হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স সামনে চলে আসে। সো হুম। ফলে যেটা হয় যে যেহেতু আমার টিকে থাকতে হবে, একটা ধারণা তৈরি হয় এরকম, সো আই নিড টু ফাইট। তো সেখানেই হচ্ছে সে এরকম ভায়োলেন্সের সাথে আবার জড়ায় যাচ্ছে। তাই এই যে ছোট ছোট ঘটনার কথা তো তুই বলছিল, এলাকা এলাকা ওয়াইজ বা ইয়েতে, যেমন ওই যে ঢাকা ভার্সিটি এবং ইয়ের কথাটাই আমি বললাম, এই জাহাঙ্গীরনগর, যে ওখানে যে গণপিটুনিতে দুজন মানুষকে মেরে ফেলা হইলো। দিস ইজ অ্যাবসলিউট আর কি মব বিহেভিয়ার। মানে হচ্ছে সবাই মিলে আর কি মনে করতেছে যে ওই মানুষটা হয়তো আমাদেরকে আহ চোর হইতে পারে, অথবা ছাত্রলীগ হইতে পারে, অথবা অন্য কেউ। যেই হোক না কেন তাকে এইভাবে পিটিয়ে মারার, গণধোলাই দিয়ে মারার কোনো কারণ নাই, কোনো লজিক নাই। সে কোনো যদি রাইটস দোষী নাই। হয় তাকে, এক্স্যাক্টলি, কারো কোনো রাইট নেই তাকে আঘাত করার বা ইয়ে করার। তো এই যে এই অবস্থায় যে এই মানুষগুলোকে যে মেরে ফেলা হতেছে, কামস ফ্রম আওয়ার নিজেদের ভায়োলেন্ট, এবং আর কি ভায়োলেন্ট হওয়ার কারণটাই তো বলছে যে ইনসিকিউরিটি এবং আনসার্টেনিটি থেকে। কারণ আমরা বিশ্বাস করতে পারতেছি না। তো একটা অপরিচিত মানুষ এখন আমার অফিসে আসতেছে, সে হয়তো বসতেছে বা ইয়ে করতেছে, আমার চিন্তা করা লাগতেছে যে ও কি, হুম। ওকে আমার ফ্রেন্ড, ওকে আমার আর কি আমার জন্য সিকিউর সেফ, অথবা ওকে এমন কিছু করতেছে যেটা হচ্ছে আমার জন্য অনিরাপদ হইতে পারে, বা ওকে তো আমি চিনি না। সো ওর কোনো নন ভার্বাল বিহেভিয়ারও আমার বোঝার ক্ষমতা নেই। হুম। সো হুম। এবং যেহেতু আমি এতদিন ধরে একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা যাইতেছি, আমাদের মধ্যে প্রথম আশঙ্কাই তৈরি হয় হোয়াট ইফ। হ্যাঁ, হোয়াট ইফ ও হুম। যদি ভয়ঙ্কর কিছু করে বসে, তো তখন আমরা আগে থেকেই আর কি ভায়োলেন্ট হয়ে উঠি, না এই বের হও, এই এখানে থাকা যাবে না, ইভেন গায়ে হাত তোলা শুরু করতেছি। হুম। সো দিজ আর দ্য কাইন্ড অফ বিহেভিয়ার আর কি আমরা আমাদের চারপাশে এখন দেখতে পাইতেছি। সো ইয়া, অস্থিরতাটা এখন এক্সিস্ট করে এবং বেশ ভালোভাবেই এক্সিস্ট করে। অস্থিরতার সাথে যোগ হয়েছে আমাদের অনিশ্চয়তা এবং অনিরাপদ বোধ। সো এই তিনটা জিনিস মিলে এগুলো সবই হচ্ছে আমাদের কিন্তু ট্রমা রেসপন্স।
সো এই যে আমরা চলমান একটা ট্রমার মধ্যে আছি, প্লাস আমাদের চাইল্ডহুড এবং রেগুলার লাইফের আর্লি ডেভেলপমেন্টের সময় তো ট্রমা আছে বা অ্যাটাচমেন্ট ইস্যুস, সেটা তো আছেই, সেগুলো নাই বললাম। সেগুলো তো বাট বলতে গেলে আরেকটা ডিসকাশন। এক্স্যাক্টলি, সো ওইগুলা তো আছেই, সেই সাথে এখন চলমান ট্রমা মিলিয়ে আর কি এই যে আচরণগুলো এখন আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাচ্ছি। সো ট্রমা ইজ আ আর কি ভেরি বিগ প্লেয়ার এখানে আমি। Sure. ভাই আমি সবাইকে একটা কথা প্রায় সময় বলি, সবাই বলতে যারা আমার পেজে ফলো করেন বা যারা ক্লায়েন্ট হয়ে আসে অনেক সময় বলেন যে আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, কিংবা অনেক ক্ষেত্রে সেশন ফি বেশি বা কম যেটাই হোক না কেন, আমি বলি আপনি অ্যাটলিস্ট কোনো একজন প্রফেশনালের সাথে কথা বলেন যিনি অ্যাকচুয়ালি সাইকোলজিতে পড়ালেখা করে আসছেন, ট্রেনিং আছে, বা তিনি বুঝেন যে কিভাবে একটা মানুষকে এক্সপ্লোর করতে হয়। আমি ইন্টারভেনশন নিয়ে কোনো কথা সাধারণত বলি না, কারণ ইন্টারভেনশন খুবই ট্রিকি ওয়েতে করতে হয়, সবসময় একই ওয়েতে ইন্টারভেনশন হয় না যে আমার কাছে হাতুড়ি আছে সবাইকে আমি হাতুড়ি দিয়ে ঠোক ঠোক মারবো। ইটস নট এ ইন্টারভেনশন। যেমন এক্সাম্পল দিচ্ছি, জ্বর হলে নাপা খেতে হয়, এটা যেমন একটা সব জায়গায় সত্য, কাউন্সিলিং এ সব জায়গায় জ্বর হলে নাপা খাওয়ানো যায় না। এই জিনিসটা জানি। বোঝানোর জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন, অনেক ট্রেনিং প্রয়োজন, অনেক নলেজেরও প্রয়োজন আছে এক্সপ্লোর করার জন্য। তো অনেক সময় এমনটা কি হয় কিনা ভাইয়া যে না, আমি ফয়সাল রাফি ভাইয়ের কাছে দেখাবো আর কারোর কাছে দেখাবো না, এরকম অনেক সময় আমরা শুনে থাকি যে তার সাথে র্যাপও ভালো হয়েছে, বা যিনি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে গিয়েছেন তিনি কাউকে বলেছেন যে আকাশ ভাইয়ের কাছে যাও তুমি ভালো ফিল করবে। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি এটা খুবই আমার জন্য এজ এ প্রফেশনাল শুনতে ভালো লাগে যে কেউ ভালো হয়ে আসছেন এবং তিনি রেফার করছেন। কিন্তু যদি স্লট ফাঁকা না থাকে, যদি এমনটা হয় যে আমি ওই দিন আর নিতে পারছি না, লোড নিতে পারছি না, আমাদের তো একটা লিমিটেশন আছে, দিনে 5টা, কেউ 6টা দেখতে পারে, বাট 5টার বেশি আমার মনে হয় না যে আমি পারি। আমি 5-এর উপরে কখনোই ক্লায়েন্ট দেখি। চারটাও নেই না, আমি চারটাও নিতে চাই না, আমি হ্যাঁ, তিনটার বেশি নিতে চাই। সো এটা আসলে লোড, আপনি তো ভাই নিজে আবার প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার তো এক্সট্রা লোড আছে। বাট আমি যেহেতু পুরোপুরি কাউন্সিলিং বা পড়ালেখার উপরে আছি, আমি এই জন্য 5টা বা 4টা ইজিলি নিতে পারি। তো তখন আমি বলি যে ভাই আপনি নেক্সট দিন আসেন বা রিস্কেডিউল করে আসেন। কিন্তু একটা মানুষের স্বাভাবিক একটা বিহেভিয়ার, যার উপর ট্রাস্ট হয় তাকে ছাড়া কারোর সাথে কথা বলতে চায় না, এটাও বুঝি। বাট আমার কথা হলো যে আপনি যদি ট্রমা ফিল করেন, আপনার যদি মনে হয় যে আপনার মেন্টাল হেলথ, আপনার সারা দিনে অ্যাক্টিভিটিস হ্যাম্পার হচ্ছে, ইউ শুড টক যে কোনো প্রফেশনাল। আপনি কি ভাই মানে কিছু বলতে চান যে কেউ কি আসলে এই মুহূর্তে যদি ট্রমাটাইজ ফিল করেন, অথবা মনে হয় যে আমি আসলে ওকে নেই, ইটস নট ট্রমা, আমি আসলে ওকে ফিল করছি না, ইনিশিয়ালি কি করতে পারে? মানে সে এখনো সাইকোলজিস্টের কাছে যায়নি, সে হয়তো এই আমার ভিডিও বা আমাদের ভিডিওটা শুনছে দেখছে, হোয়াট শুড হি অর শি ডু? আচ্ছা, প্রথমেই হচ্ছে আর কি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে স্টার্ট আর কি সেলফ কেয়ার প্র্যাকটিসেস। হ্যাঁ, একদম যেখানেই থাকেন, কারণ সেলফ কেয়ার প্র্যাকটিস ইউনিভার্সাল, এটাতে সাইকোলজিস্টও দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। এখানে আপনি যেখানে যেখানে রিসোর্স গুলো পাবেন ব্যবহার করে নিজের সেলফ কেয়ারটাকে একটু মনোযোগ দেয়া। দেন হচ্ছে যেটা যে আহ, আর কি আমাদের আর কি এখন তো অনলাইনে অ্যাভেলেবেল আছে, অ্যাক্সেস আছে অনেক, বা অনেক ই আছে, ওভার ফোন সাপোর্ট আছে, আরো অনেক রকমের সাপোর্ট আছে। সো সে সকল ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনার কাকে, যে আপনার আশপাশে অ্যাভেলেবেল সাপোর্ট কি আছে। এখন আপনার আশপাশে যদি একটা নাম্বার থাকে যেখানে ফোন করে আপনি সাইকোলজিস্টের সাথে 1 ঘন্টা বা 30 মিনিট কথা বলতে পারবেন, এবং তার কাছে ইনিশিয়াল যে এক্সপ্লোরেশন বা শেয়ারিং, ইভেন ইন্টারভেনশন আপনি নিতে পারবেন, আপনি সেটাই নেন। এখন একটা মানুষ আর কি বাড়ি হচ্ছে মনে করো সে ঠাকুরগাঁও। হুম? হুম এখন সেই মানুষটা হচ্ছে আহ, একজনের মাধ্যমে জেনেছে যে রাফি ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর দ্য সেশন বা এই টাইপের কিছু। হুম এখন সে সে ঠাকুরগাঁও থেকে সে ঢাকায় এসে সে আমার সেশন নিতে হবে। হুম। হুম হুম এবং আর কি জিনিসটা অনেক আর কি তার জন্য অনেক হেক্টিক, মানে এক্সপেন্সিভ, হেক্টিক, এবং এই জায়গাগুলো অনেক আর কি তার ফিজিক্যালি আসতে হবে, সে এসে 2 দিন বসে থেকে এগুলো নিবে। তো এই টাইপের জিনিসগুলো আর কি আমি একটু ডিসকারেজ করি। কারণ হচ্ছে যেটা যে আর কি হেল্প সবখানেই মোটামুটি অ্যাভেলেবেল। কোনো একজন বিশেষ ব্যক্তির উপর হয়তো আপনার ভরসা জন্মেছে, আমার একটা লেখা পড়ে একজন আর কি অনেক দিন অপেক্ষা করেছে আমার সাথে একটা সেশন নেওয়ার জন্য বা ইয়ে করে, এটা হয়তো ফাইন্যান্সিয়ালি বা অন্যভাবে তার জন্য এটা বেশ বার্ডেন। তো আমি এইসব জায়গায় বলি যেটা, যে আগে আপনার যখন মনে হবে আপনার হেল্প দরকার, আগে আপনি ইনিশিয়াল যে অ্যাক্সেসটা পাবেন আপনি সেটাই আগে নেন। হুম সেটা যদি অনলাইনে একটা কল করার মাধ্যমে হয়, সেটা যদি আপনার বাসার পাশে কোনো ফিজিক্যাল সেট আপে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থাকে,
তাহলে আপনি সেটা আগে অ্যাভেল করেন, কারণ আপনার ইমিডিয়েট সাপোর্টটা বেশি জরুরি। এবং এটা প্রচুর সাইকোলজি দিচ্ছে এখন, অনলাইনে তো প্রচুর অ্যাভেলেবেল, মানে আপনি চাইলেই অনলাইনে একটা সেশন বুক করে ফেলতে পারেন 500-700 টাকা, বা আরো কম টাকাও অনেকে দিচ্ছে, প্লাস আর যাকে চান আর কি আপনি। সো আর কি আপনার যখন মনে হবে যে আপনি ভালো নাই, আপনার মেন্টাল হেলথ ভালো নাই এবং এটা বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা ইমিডিয়েট সাপোর্ট নেওয়া। তারপরে আপনার যখন আপনার পছন্দের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যাকে মনে হবে যে ওকে, ওনার সাথে কথা বলা যায়, তখন গিয়ে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করা যদি সম্ভব হয়। আর যদি আগের জনের সাথে র্যাপও ভালো তৈরি হয় এবং সেটা যদি আপনাকে হেল্প করতে শুরু করে, দেন আর কি স্টে উইথ দ্যাট। দরকার নাই আর কি আকাশের কাছেও আসার দরকার নেই, ফয়সাল রফির কাছে আসারও দরকার নেই, কারণ আমাদের সবার সাথে যে সবার ভালো র্যাপও হবে, ভালো কানেকশন তৈরি হবে, বিষয়টা এরকম না, বা সবাই আমাদেরকে বুঝতে পারবে, বিষয়টা এরকম না। তো আপনার যেখানে আপনি কমফোর্ট ফিল করবেন, যেখানে আপনার ইমিডিয়েট সাপোর্টটা আপনি পাবেন, সেটা আগে গ্রহণ। তো আমি যদি একটু সিম্পল করি, প্রথম কাজ হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট যেখানে আপনি পাবেন সেটা নেন। সেটা যদি আর কি সেটা ইনিশিয়ালি আপনার জন্য হেল্পফুল হবে, বাট লং টার্মে আপনি খেয়াল করবেন যে আপনি কমফোর্টেবল কিনা, বা ওইটা ইন্টারভিউ ওয়ার্ক করতেছে কিনা সেটা। যদি সেটা ওয়ার্ক করে, হেল্পফুল হয়, তাহলে সেটাই কন্টিনিউ করেন, আপনি আপনার নর্মাল লাইফ, রেগুলার লাইফ, প্রোডাক্টিভ লাইফ লিড করেন। উই অল আর হ্যাপি। যদি সেখানে মনে হয় যে না, লং টার্মে সেই জিনিসটা হেল্প করতেছে না, সাময়িকভাবে হয়তো আপনাকে হেল্প করতেছে, বাট লং টার্মে আপনার এমন একজনকে দেখাইতে হবে যেখানে আপনিও কমফোর্টেবল বা আপনি আস্থা রাখছেন। তো হুম। সেক্ষেত্রে তখন আপনি তার কাছে আসেন, কোনো সমস্যা নেই। তো আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য ধরা, কারণ থেরাপি সেশন কোনো ম্যাজিক্যাল সেশন না। আমরা কোনো ড্রামাটিক চেঞ্জ প্রমিস করতে পারি না, যে 1 সেশন 2 সেশন আমরা ঠিক করে ফেলবো, আমার সাথে একটা কনভারসেশন হলেই আপনি লাইফ চেঞ্জ হয়ে যাবে। এরকমটা কখনোই হয় না। সো যদি কেউ দাবিও করে, আমি বলবো প্লিজ সাবধান, কারণ কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল এটা দাবি করার কথা না। সো সেশন কতটা লাগবে সেটা আবার ডিপেন্ড করে আপনার কমপ্লেক্স ইস্যুর উপরে। অনেকের 8টা 10টাও লাগে, অনেকের 12 14 15টাও লাগে। আবার যাদের মেন্টাল হেলথ ইলনেস আছে, মানে লং টার্ম কোনো ক্লিনিক্যাল ডিজিজ আছে, তো তাদের দেখা যায় ইয়ার লং সাপোর্ট লাগতে পারে। সো হুম। আর কি আমরা কোনটাই প্রমিস করতে পারবো না যে দ্রুত আপনাকে ঠিক করে দেবো, বাট এতটুকু আমরা ইয়ে করতে পারবো, সেটা হচ্ছে যে আপনার বেস্ট কেয়ার যেটা দরকার সেটা আমরা ইনশিওর করতে পারবো। এই। ওকে। আপনার কথাগুলো শুনতে শুনতে আমার কাছে একটা ছোট কথা মনে পড়লো, যদিও আমরা একদম শেষে চলে আসছি আমাদের ডিসকাশনে। সেটা হলো এই যে হুম। বললেন না ভাইয়া ম্যাজিকের মতো করবে কিনা। তো আমি যখন ইনিশিয়ালি একটা সেশন হওয়ার পর বা দুটো সেশনের পর ক্লায়েন্ট একটা কোশ্চেন করে, ভাই আমি কি একদম সুস্থ হয়ে যাব? মানে আপনার এই সেশন 6টা নিলে বা 5টা নিলে আমি সুস্থ হয়ে যাবো? সুস্থ বলতে আমি জিজ্ঞেস করি কি বোঝাচ্ছেন? তো আমি সেশন শেষ Yes. তারপর 5 মিনিট একটু কথা বলি যে সুস্থ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? তো আমি অ্যাজ এ বিলিভার মনে করি ডক্টর হোক, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এটা আসলে তার একটা মাধ্যম মাত্র। একজন ডক্টর যখন মেডিসিন দেয় বা সার্জারি করে, সে নিজে সবকিছু করে না। এখানে সৃষ্টিকর্তার একটা বড় ইম্প্যাক্ট থাকে। অ্যাজ এ বিলিভার আমি বিলিভ করি, নন বিলিভার হলে এটা নেচার করে। কিন্তু আমি কখনো এটা ক্লেম করি না যে আমিই পারবো একমাত্র, যে আমি আপনাকে সুস্থ করতে পারবো। আই ডোন্ট নো সুস্থ মিনিং কি তার কাছে, বাট আমি চেষ্টা করব। আমি আমার নলেজ, এক্সপিরিয়েন্স, আমার যত এক্সপার্টিস আছে যেই যে এরিয়াতে, আমি কখনোই বলি আমি সব জায়গায় এক্সপার্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে সাইকোলজিস্ট কোন জায়গাটা এক্সপার্ট। বাংলাদেশে কিন্তু কাউন্সিলিংটা খুব যে রিনাউন একটা প্রফেশন বা সবাই চিনে এমনটা না। আমার মনে হয় লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে অনেকটা চেঞ্জ আসছে, বা 19 সাল 20 সালের পর থেকে অনেক চেঞ্জেস আসছে। এর আগে তো এত চেঞ্জেস ছিল। 17-18 পরে আর কি আচ্ছা আচ্ছা। রোহিঙ্গাকে আসার পর হচ্ছে গিয়ে হ্যাঁ, রোহিঙ্গা কমিউনিটিটা আসার পর, চলে। এক্স্যাক্টলি রোহিঙ্গা আসার পরে এটা বলতে পারি। তো আমরা আসলে এখন ইন্ট্রোডিউস হচ্ছি যে হোয়াট ইজ কাউন্সিলিং, হোয়াট ইজ সাইকোলজিস্ট, মানে হু আর সাইকোলজিস্ট। তো আমরা এখনো লার্নিং ফেজে সবাই আছি, বা ওভারঅল ফুল কান্ট্রি আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। আচ্ছা, ইভেন অনেক ডক্টর আমাকে বলে যে ভাইয়া সাইকোলজিস্ট যে একটা প্রফেশন আছে, আমি ডক্টরকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তারা একটু জিজ্ঞাসা করে যে আসলে কিভাবে কাজ করে। বাট আমার এই উদ্যোগটা মূলত হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করার জন্য। নট লাইক যে ও ভালো আমি খারাপ, আমি খারাপ ও ভালো, এমন কিছু না। আমরা জাস্ট ডিসকাশন করছি। রাফি ভাই আমার সিনিয়র বড় ভাই, তার সাথে ডিসকাশন করলে আমার অনেক কিছু শেখার হয়, জানার হয়। আবার আমাদের একটা বিভিন্ন ভিউজ এক্সচেঞ্জ হয়। আমি যেমন মনে করি ফ্রি কখনোই ভালো না, আমার এটা ফিলোসফি। ফ্রি জিনিস ভালো না আমার কাছে মনে হয়। আমি বিলিভ করি ফ্রি মানে আমি প্রোডাক্ট। রাফি ভাই ডিফারেন্ট মনে করতেই পারে, ইটস টোটালি নর্মাল।
বাট আমাদের ডিসকাশনটার মধ্যে যাতে কোনো ইনসাইট থাকে এটা আমরা চেষ্টা করি। আই হোপ সো যে যারা পরবর্তীতে শুনবেন, রেকর্ড ভার্সনটা শুনবেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কিছু না কিছু ইনসাইট খুঁজে পাবেন। আর নিজের যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন, সেলফ কেয়ারটা খুবই প্রয়োজন। আমি বৃহস্পতিবার শুধুমাত্র নিজের সেলফ কেয়ার করি, আর কিছু করি না। নো ক্লায়েন্টস, নো এনিথিং, নো মিটিংস। হ্যাঁ, শুধু এই যে এরকম একটু পডকাস্ট বা ভিডিও রেকর্ডিং করা হয়, এর বাইরে কিছু না। সো থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য। সো আপনি যদি মাচ। কিছু বলতে থ্যাংক চান। ইউ আকাশ। থ্যাংক ইউ সো মাচ আকাশ, আমাকে তোমার পডকাস্টে আর কি ইনভাইট করার জন্য। এবং এই যে তুমি যেটা বললে যে আমারও ভালো লাগে যে ভিউজ এক্সচেঞ্জ করতে, আমাদের ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন থাকবে, কিন্তু আমাদের কথা বলাটা জরুরি এক। আর মেন্টাল হেলথ বা সাইকোলজিতে কর্মকাণ্ড বা তাদের অ্যাক্টিভিটিস নিয়ে মানুষের জানা উচিত, হুম যে হুম। হোয়াট দে ক্যান এক্সপেক্ট। হ্যাঁ, কারণ যেটা দেখা গেছে যে আমরা জানি যে ম্যাল প্র্যাকটিস তো আছেই, ম্যাল প্র্যাকটিসের আর কি কারখানা বাংলাদেশ, যে যেখানে পারছে যা কিছু করছে। সো অ্যাটলিস্ট সঠিক ইনফরমেশনটার জায়গা মতো পৌঁছানোটাই হয়তো আমাদের আহ, কাজ, বা আমাদের এই এই পডকাস্ট বলি বা আলোচনা বলি বা লেখালেখি বলি, যেগুলো আমাদের আর কি কাজ। সো থ্যাংক ইউ সো মাচ আকাশ আর কি এই জিনিসটা কন্টিনিউ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভাই, নেক্সট টাইম ফেস টু ফেস দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।